ব্যাটল অব কাদেসিয়া শব্দটার সাথে অনেকে পরিচিত আছেন নিশ্চয়ই, আবার অনেকে না। তখন আমার আপনার অনেকের হয়তো জন্ম হয়নি। সাল 1980। হঠাৎ করে ইরাক পূর্ণ মাত্রায় ইরানের বেশ কয়েকটা বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছিল, আর এরপর শুরু হয়েছিল ইরান এবং ইরাকের সেই ঐতিহাসিক যুদ্ধ। তো আমরা শিয়া সুন্নি মতভেদের কারণে তৎকালীন সময় মুসলিম বিশ্বের বড় একটা অংশ ইরাকের সাপোর্টার ছিল, আর আমাদের দেশে যারা সাদ্দাম হোসেনকে আমরা চিনি তখন থেকে কিন্তু তিনি বাংলাদেশের মানুষের কাছেও পরিচিতি পেলেন যে শিয়াদের বিরুদ্ধে সুন্নিদের লড়াই। কিন্তু যুদ্ধটা শুরুটা ইরাকের পক্ষ থেকে হয়েছিল। সময় চলে গেছে, অনেক অনেক সময়, এখনো এই দুইটা দেশের মধ্যে বন্ধুত্ব হয়নি। আজকে ইরাক আবারও যা করছে, ইরান যদি এখন পাল্টা কোনো হামলা চালায় তাহলে ব্যাটল অব কাদেসিয়া মানে যে 1980 সালের শুরু হওয়া যুদ্ধ 8 বছর চলল, জাতিসংঘের মধ্যস্থতায় শেষ হলো, সেই যুদ্ধের পুনরাবৃত্তি ঘটতে পারে। আমার মনে হয় ইরাকের এই মুহূর্তে উচিত ইরানের কোন ইস্যুতে বাম হাত ডান হাত নাক না গলানো। দিন শেষে ইরাক যদি এখনো নিজেদের অবস্থান বুঝতে না পারে যে অত্যাচার তাদের উপর দিয়ে গেছে, বা এখন যে সরকার আছে তাদের অনেক কিছুতে এই ধরনের অ্যাক্টিভিটিস ইরানের সাথে সম্পর্ককে খারাপ করবে, আর এটার অ্যাডভান্টেজ কিন্তু তুলবে কারা? যারা তোলার। ইরানের একটি জ্বালানিবাহী আপনার কি বলা হয় যে জাহাজ বা ট্যাঙ্কার জব্দ করেছে ইরাকের নৌবাহিনী। অভিযোগ, নথিপত্র ছাড়া জ্বালানি নিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটা অভিযোগ হইতে পারে? এত বড় একটা জাহাজ, এটা কোন রকম কাগজপত্র ছাড়া চলে যাচ্ছিল। বলা হচ্ছে বসরা বন্দরের দক্ষিণে জব্দ করা ওই ট্যাঙ্কারটি লাইবেরিয়ার পতাকাবাহী ছিল। বাগদাদ কর্তৃপক্ষ বলছে ইরাকি জলসীমা ব্যবহার করে তেল চোরাচালান এবং নথিপত্রবিহীন রপ্তানি বন্ধে এটি একটি বড় পদক্ষেপ। আরব উপসাগরের ইরাকি জলসীমায় এই ট্যাঙ্কারটি আটক করে কর্তৃপক্ষ। তো 2.5 লাখ টন কালো তেল থাকা এই ট্যাঙ্কারের ব্যক্তিরা যথাযথ নথিপত্র দেখাতে পারেনি। পরবর্তী সময় জানা গেল যে এটা হচ্ছে ইরানের ট্যাঙ্কার। আর এ নিয়ে ইরাককে দীর্ঘদিন যাবৎ চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র, যাতে ইরাকের জলসীমা ব্যবহার করে ইরান তেল রপ্তানি না করতে পারে। আর সাম্প্রতিক সময়ে ইরানের সাথে সম্পর্ক খারাপের পর স্বাভাবিকভাবে এই রাষ্ট্রগুলো যারা ইরানের সাথে হালকা দ্বন্দ্ব আছে অথবা যাদের জলসীমা, আকাশ সীমা, বিভিন্ন সীমা ইরান ব্যবহার করে, তাদের উপর কিন্তু খড়গ নামানোর চেষ্টা করা হচ্ছে পশ্চিমা রাষ্ট্র আমেরিকার। তাদেরকে বিভিন্ন চাপ দিচ্ছে যে দেখো ইরাক, এখনো কিন্তু আমরা তোমাদেরকে একটা সাপোর্ট দিচ্ছি, কারণ ইরাকে এখনো মার্কিন সেনাগাড়ি আছে, জানেন তো এটা। তো এই যে অবস্থান থেকে আমেরিকার কথায় ভাই ইরান তেল চুরি করতে গেছে, হ্যাঁ, মানে এগুলা কি বিশ্বাসযোগ্য? আসলে গণমাধ্যম লিখলো আর আপনার আমার বিশ্বাস হওয়ার বিষয়, যেটা কি খালেদিয়া লইয়া দৌড় দিল ছোট্ট একটা জিনিস। এত বড় 2.5 লক্ষ টন কালো তেল, মানে ক্রুড অয়েল যেটাকে বলা হয়, অপরিশোধিত তেল, এটা চোরা চালান করে ইরান কই লইয়া যাইব? বা মানে ইরান অন্য দেশের কাছে গোপনে তেল বিক্রি করে, তো করলে করে, তোমার সমস্যা কি? তোমার জলসীমা ব্যবহার করে, তোমার কাজ দেখলে তুমি ইরানেরটা ব্যবহার করো, সম্পর্ক ভালো রাখো, নিজেদের অর্থনীতি চাঙ্গা রাখো। তুমি কেন বাবা এখানে বাম হাত গলাইতে যাচ্ছ? এটা নিয়ে কিন্তু ইরান খুবই মানে প্রকাশ্যে, কারণ তেলটা চোরাচালানি হোক যেটা হোক, প্রতিক্রিয়া জানিয়েছে। এখন যদি ইরান একটা যুদ্ধবাহী জাহাজ পাঠাই দেয় অথবা এখান থেকে ইরাককে ধরে, ইরাক কি এই মুহূর্তে ইরানের সাথে লড়াই করে জিততে পারবে? অর্থনীতিতে আছে ওই লেভেলটা? এখন যারা রাষ্ট্র চালাচ্ছে ইরাকের, তারাই কিন্তু সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলাইছে। বুঝতে পারছেন, কাঠপুতলি সরকার। সো এই ধরনের কর্মকাণ্ড উচিত না, যে নিজেদের মধ্যে দলাদলি দ্বন্দ্ব তৈরি হবে। বুঝতে পারলে ভালো। ইয়া হাবিবি, হ্যাঁ, আমাদের আরব রাষ্ট্রগুলোর কথা বলছি। দখল হয়ে যাচ্ছে সবকিছু, হাতছাড়া হয়ে যাচ্ছে, জেরুজালেমও নিয়ে যাচ্ছে, আলাকসা পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে গেছে। আমরা নিন্দা প্রতিবাদে ব্যস্ত। এর বাহিরে আমাদের টাকা পয়সা আছে, স্ট্রাকচার গঠন করছি, মদের ক্লাব চালু করছি, সিনেমা হল দিচ্ছি, ভালোই মাল পানিও কামাচ্ছি, ট্রেডিশন কালচারও পরিবর্তন আনছি, নেতৃত্ব দানকারী দেশ আমরা। কিন্তু জ্ঞান বিজ্ঞান চর্চায় আমরা কোথায় আছি? আজকে কোন একটা আরব রাষ্ট্র ইরান ছাড়া কোন একটা আরব রাষ্ট্র যদি বলে যে ভাই আমি এই পরমাণু নিয়ে কাজকর্ম দিবে, বা আমি এটা নিজস্ব চিন্তায় করবো, ওই দেশের সাথে সম্পর্ক রাখবো না, আমি আমার দেশের সিস্টেমে একটা চলবো, দিবে, এমন বাটে ফালাবে। বাট এই দেশগুলা যখন নিজেদের সবকিছু মোটামুটি অন্য দেশের উপর নির্ভরশীলতায় দিয়া দিছে, নিজেদের ভালো মন্দ নিরাপত্তা, তখন বরাবরের মতন ভিন্ন রকম ঘটনা ঘটাচ্ছে ওয়ান এন্ড অনলি ব্লুটুথ রাষ্ট্র, নেতৃত্ব দানকারী রাষ্ট্র ইরান। আর পুতিনকে বরাবর ধন্যবাদ দেওয়াই লাগে, প্রতিদিন 2-1 ভিডিওতে কাকুকে ধন্যবাদ দেওয়া লাগে, কারণ তিনি ইরানকে এই বিষয়ে
এতটা গোপনীয়তার সাথে এতটা সহযোগিতা করেছেন যে ইরান আজকের দিনে আকাশে উঠছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গত বছরের, আর তথ্য বাড়ছে কবে? আজকে। ইরানের একটি প্রতিনিধি দল গত বছর রাশিয়ায় গিয়েছিলেন। সেখানে তারা দ্বৈত ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে পরিদর্শন করেন। ওই প্রতিনিধি দলে কারা ছিল জানেন? ইরানের পরমাণু বিজ্ঞানীরা, যারা একটি নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সাথে যুক্ত ছিলেন। তার মানে ইরানের যে পারমাণবিক কর্মসূচি, এখানে যারা কর্মরত পরমাণু বিজ্ঞানী ছিলেন, যাদেরকে ইসরায়েল টার্গেট করে করে শেষ করে দিয়েছে, এদের মধ্যে কয়েকজন কিন্তু এখানে ছিলেন। তো তাদেরকে রাশা গোপনে নিয়ে তাদের যে পারমাণবিক শক্তি, সেটার হয়তো কোনো কোনো জিনিস সেখানে জানাই দিছিলেন। ফিনান্সিয়াল টাইমসের গোপন সূত্রের বরাতে এই তথ্য গতকালকে ফাঁস হয়েছে। প্রতিবেদনটি বলছে 2024 সালের আগস্টে এই সফরের নেতৃত্বে ছিলেন ইরানি পারমাণবিক পদার্থবিদ ওলি কালভান্দ। তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কোতে এসেছিলেন। তার সাথে ছিল আরো 4 জন। তো তারা একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা বলছে প্রতিনিধিত্ব দলটিতে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন এবং গবেষণা সংস্থা SPND এর সাথে সংযুক্ত সদস্যরা ছিলেন। আপনার ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সরাসরি উত্তরসূরি সংস্থা হচ্ছে পুতিন কাকু এখানে নিয়ে যা করাইছেন। ইরান দীর্ঘদিন ধরে যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য চেষ্টা করছে বা বানানোর চেষ্টা করছে, বোঝা যাচ্ছে যে আপনার এই প্রযুক্তিকে ডেভেলপ করার জন্য রাশিয়া তলে তলে ইরানকে এই সহযোগিতা করেছে। ইরান ইন্টারন্যাশনাল গত বছর ইরানের 3টি স্বাধীন সূত্রের বরাত দিয়ে বলছিল যে আপনার SPND পুনর্গঠনের মাধ্যমে তার গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে। তো ফাইন্যান্সিয়াল টাইমসের মতে ইরানি প্রতিনিধি দলটি রাশিয়ার কোম্পানিগুলো ভিজিট করে এবং দ্বৈত ব্যবহারের উপাদান তৈরি, ইলেকট্রন এক্সিলারেটর এবং ক্লিস্ট্রন, পারমাণবিক ইমপ্লোশন সিমুলেশন ব্যবহৃত সরঞ্জাম এগুলা প্রদর্শন করেন। আর এই সদস্যদের মধ্যে নিউট্রন জেনারেটর, বেসামরিক ও সামরিক প্রয়োগের জন্য ব্যবহৃত ডিভাইস, বিকিরণ পরীক্ষার বিশেষজ্ঞরাও ছিলেন। এছাড়া পাশাপাশি SPND-র জন্য ক্রয় ফ্রন্ট হিসেবে কাজ করার জন্য ওয়াশিংটন কর্তৃক নিষেধাজ্ঞায় থাকা একটি কোম্পানির প্রাক্তন প্রধানও ছিলেন। তার মানে রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচিকে আজকের এই জায়গায় নিয়ে আসছে। ইভেন আপনারা জানেন যে ইরানের বেশ কয়েকটা বড় বড় যে পারমাণবিক কর্মসূচি আছে, সেখানে কিন্তু রাশিয়ার অনেক বিজ্ঞানীরা কাজ করেন। তাহলে ইরানকে এই জায়গায় আনতে দেখেন রাশিয়া কতটা সহযোগিতা করছে। পুতিনকে ধন্যবাদ। ভালো